নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা শুরু করছি ইন্টারভিউ ক্লাস। তো আজকের ক্লাসটা ধরে নিতে পারো ইন্টারভিউ ক্লাস 1। প্রথমে একটা ভূমিকার একটা ক্লাস তোমরা দেখেছো, হালকা করে বলেছিলাম। এটা হচ্ছে ক্লাস 1। এবারে এই ইন্টারভিউ ক্লাসে, এই ইন্টারভিউতে কি কি করবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ইন্টারভিউ হচ্ছে তোমাদের, সেই ইন্টারভিউ সম্বন্ধে টোটাল ডিটেলস আমি আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা প্রত্যেকে যে কজন পাস করেছো পিএমটি পিইটি পাস করে আজকে তোমরা ইন্টারভিউ দিতে যাবে, মানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল। এবং আমার বিশ্বাস আজকে তুমি যখন ভিডিওটা দেখছো, এই ভিডিওটা দেখে মানে এরকম যে ক্লাসগুলো আমি করাবো, এই প্রত্যেকটা ক্লাস দেখে আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে যারা ভালো করে ক্লাসগুলো বুঝবে এবং ভালো করে ইন্টারভিউ দেবে, তারা প্রত্যেকে 10+ নাম্বার পাবে। এবং সেই টার্গেট রেখে তোমরা এগোও যে আমার নাম্বার 15-র মধ্যে 12+ নাম্বার তুলতে হবে, মোটামুটি 12 তুলতে হবে। তোমার নাম্বার কাট অফের থেকে যত বেশি থাকুক না কেন, ইন্টারভিউ তোমাকে ভালো করে পরীক্ষা দিতে হবে, সেই মেন্টালিটি নিয়ে তুমি যাবে। এবারে আমরা ইন্টারভিউর মধ্যে ডিটেলসে ঢুকে যাচ্ছি। প্রথম আজকের ক্লাসটা হচ্ছে ইন্টারভিউ দিতে গেলে কি কি কোয়ালিটি মানে চেক করা হয়, ইন্টারভিউতে কি কি হয় না হয়, সমস্ত বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তীতে তোমাদেরকে ধাপে 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 আমি নিয়ে যাবো। আমি প্রত্যেকটা ক্লাস করাবো, আমি 10টা থেকে 15টা ক্লাস দেবো, তার মধ্যে টোটাল ইন্টারভিউটা কমপ্লিট থাকবে। ও এই ভিডিও দেখার আগে তোমরা একটা কাজ করতে পারো, আমার আগের বছরের কিছু ইন্টারভিউ ভিডিও করা আছে, যখন আমি নিজে অ্যাসপিরেন্ট ছিলাম, সেটা তোমরা দেখতে পারো। এবং আমার ইন্টারভিউ নাম্বার তোমরা প্রত্যেকে দেখেছো, একবার দেখে নিতে পারো আমার ইন্টারভিউ নাম্বারটা কেমন ছিল। এবারে তোমার চলে আসি প্রথম ইন্টারভিউ নিয়ে। তোমাকে একটা কথা বলি, ইন্টারভিউ যখন তুমি দিতে যাচ্ছ, তার মানে এটা মাথায় রাখবে যে ইন্টারভিউ যখন তুমি দিতে যাচ্ছ, তার মানে তোমাকে যাচাই করা হচ্ছে তুমি কি জানো কি না জানো তা নয়। তুমি জানো বলেই তুমি মেধা তালিকায় সিলেক্ট হয়ে তুমি মাঠে ডাক পেয়েছিলে, এবং তুমি মাঠ পাস করে এসছো, মানে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি তোমার রয়েছে, যেহেতু তুমি পুলিশ হওয়ার মতন যোগ্য। এই দুটো তোমার মধ্যে রয়েছে। এবার তাহলে ইন্টারভিউ নেওয়ার কারণটা কি, তোমাকে কেন এই মানে ফিজিক্যাল মেজারমেন্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে গেল, তাহলে লিখিত পরীক্ষা হয়ে গেল, তারপরে তোমাকে কেন ইন্টারভিউতে নেওয়া হচ্ছে। প্রথম কথা, এটা হচ্ছে পুলিশের চাকরি। এই পুলিশের চাকরিতে তোমাকে একদম মানে মেন্টালি প্রচুর টর্চার, মেন্টালি প্রচুর মানে স্ট্রং থাকতে হবে। তোমাকে তুমি কিন্তু আজকে যখন তুমি পাবলিক রয়েছে, তুমি সিভিলিয়ান থেকে তুমি কিন্তু পুলিশ হয়ে যাবে, তখন তোমার কিন্তু ধারণা অন্যরকম হবে। কারণ তোমাকে পাবলিক মানে পুলিশের চাকরি এমন একটা চাকরি যেটা হচ্ছে তুমি যে সরকারি থাক, সেই সরকারের মুখ হচ্ছে পুলিশ। ইউনিফর্ম জব, মানে সরকারের ভালো হোক, সরকারের খারাপ হোক, সরকারের যাই হোক, পুলিশ কিন্তু ফার্স্ট সেই জায়গাটাতে পৌঁছায়। মানে কোনো জায়গায় যদি আন্দোলন হয়, কোনো জায়গায় যদি বন্ধ হয়, বা কোনো জায়গায় কোনো রকম ভালো কিছুও ঘটে, খেলা মেলা অনুষ্ঠান, সব জায়গাতে কিন্তু পুলিশ পৌঁছায়। তো সেক্ষেত্রে কি হচ্ছে, পুলিশ কিন্তু প্রথম সারির সরকারের প্রতিনিধি থাকে, যে তারা কিন্তু প্রথম ফেস করবে। তো সেক্ষেত্রে তোমাকে মেন্টালি প্রচুর স্ট্রং হতে হবে। সেই স্ট্রংটা চেক করার জন্যই হচ্ছে ফিজিক্যাল আমাদের এই ইন্টারভিউ, ঠিক আছে। এবার হচ্ছে ইন্টারভিউতে বলা হয় পার্সোনালিটি টেস্ট, মানে তোমার পার্সোনালিটি কেমন সেটা তোমাকে কিন্তু ওখানে যারা থাকবেন তারা কিন্তু চেক করবেন। এবারে আমি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে। সেটা ছাড়াও আমি তোমাদেরকে বলছি, প্রথম ভালো করে ভিডিওটা দেখবে, এবং ইন্টারভিউর জন্য এই ভিডিওটা যথেষ্ট কার্যকরী হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রথম কাজ হচ্ছে, ইন্টারভিউ যখন যাবে তুমি, ইন্টারভিউ যেতে গেলে প্রথম কি কি জিনিস তুমি জেনে যাওয়া দরকার। প্রথম হচ্ছে তোমার কোয়ালিফিকেশন। তোমার যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে, মানে তোমার যদি এইচএস থাকে, বা তোমার সাধারণত সবার গ্র্যাজুয়েশন আছে, ঠিক আছে, গ্র্যাজুয়েশনের মধ্যে তোমার যে সাবজেক্ট তোমার হচ্ছে জানা, তোমার ধর যে সাবজেক্ট অনার্স আছে, বা পাশে যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো সম্বন্ধে তোমাকে জেনে যেতে হবে। ধরো কথার কথা, তোমার ম্যাথে অনার্স আছে, তাহলে ম্যাথে যদি অনার্স থাকে, তাহলে ম্যাথে অনার্স জানা থাকলে তোমাকে ম্যাথের অনার্সের কিছু ধরো সূত্র থাকে। অনার্সের লেভেলের কোশ্চেন কিন্তু করবে না, 100% শিওর তোমাকে কোশ্চেন করবে এইচএস, মাধ্যমিক অথবা ক্লাস 7-8 কোশ্চেন করবে। আমাকে বোটানি থেকে প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিল সাবজেক্ট কি আছে, বললাম বোটানি, তখন বললো যে বোটানি থেকে জিজ্ঞেস করলো জাইলেম ফ্লোমের কাজ কি, সালোক সংশ্লেষ কি, এরকম প্রশ্ন করেছিল। মানে এটা কিন্তু একদম জলভাত প্রশ্ন। এবার তোমাকেও কিন্তু সেরকম প্রশ্নই করবে। ধরো তোমার সাবজেক্ট যেটা থাকবে, সেই সাবজেক্টে ধরো ইতিহাস বললে, তোমাকে এমন হয়তো মোগল যুগ সম্বন্ধে জিজ্ঞেস করলো, অথবা ইতিহাসের তোমাকে জিজ্ঞেস করলো গান্ধী পরবর্তী যুগ বা গান্ধী যুগ সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে। তো তোমাকে কিন্তু তোমার সাবজেক্ট যেটা থাকবে, সেই সাবজেক্টটা ভালো করে দেখে যাবে। বোঝা গেল? যদি 3টে সাবজেক্ট তোমার থাকবে, পাশে 2টো, অনার্সে একটা বা এরকম তো পেপার আছে, সেরকম থাকবে, তুমি সেটা কিন্তু জেনে যাবে। এটা হচ্ছে প্রথম কাজ। মানে এখান থেকে প্রশ্ন হবেই, 100% বলতে পারি, তোমাকে তোমার সাবজেক্ট থেকে প্রশ্ন করবেই প্রথম। দ্বিতীয় হচ্ছে তোমার এক্সট্রা কোয়ালিফিকেশন। তোমার এক্সট্রা কোয়ালিফিকেশন কি আছে, যে যত এক্সট্রা কোয়ালিফিকেশন দেখাতে পারবে, ততই তোমার কাজে লাগবে। এক্সট্রা কোয়ালিফিকেশন কোনগুলো বেশি কাজে লাগে, যেগুলো আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সহযোগী, মানে কাজে লাগে। তুমি যদি এটা কথা বলছি, তুমি সিভিক ভলেন্টিয়ার বা টিএইচজি এরকম টাইপের কিছু হয়ে থাকো, তাহলে তোমার অবশ্যই তুমি সেটা দেখাতে হবে। সেটা একটা এক্সট্রা কোয়ালিফিকেশনের মধ্যে অবশ্যই পারি। এনসিসি, এনএসএস যদি করে থাকো, সেটা অবশ্যই দেখাবে। বা এনভিএফ
হোমগার্ড বা হচ্ছে তোমার হচ্ছে এনভিএফ হচ্ছে আর একটা সিভিল ডিফেন্সের একটা কোর্স থাকে, সেই কোর্সটা যদি তোমার করা থাকে সেইগুলো অবশ্যই তুমি শো করবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, তোমার যে তুমি যে কোর্সগুলো করেছো তোমার কোয়ালিটিটা ওনাদেরকে দেখাতে হবে। স্যার ওনারা কিন্তু তোমার ডকুমেন্টস নিচ্ছে, কিন্তু ওনাদের অত সময় হয়তো হবে না তোমার চেক করা, তোমাকে বলতে হবে স্যার আমি ওটা করেছি। সেটা কিভাবে করবে কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। মানে পরীক্ষার যে ইন্টারভিউতে ঢুকছো, ইন্টারভিউ হলটাকে ওনাদেরকে তুমি পরিচালনা করবে, তোমাকে যেন ওরা পরিচালনা না করে। তোমাকে ওরা পরিচালনা করলেই তোমার নাম্বার ভালো হবে না, তোমাকে পরিচালনা করতে হবে। মানে আমি ইন্টারভিউতে ঢুকেছি মানে আমাকে দেখবে, আমাকে কেন চাকরিতে নিচ্ছে, আমাকে ডিপার্টমেন্টে নিলে ডিপার্টমেন্টের লাভ, এটা তোমাকে দেখাতে হবে। মানে তুমি ওরা এরকম নয় যে দেখো তোমার মতন প্রত্যেক ছেলে কিন্তু পাশ করে ভালো মার্কস করে কিন্তু চলে এসছে, তার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই। প্রত্যেক ছেলে আছে, বেকার প্রচুর আছে ভারতবর্ষে, পশ্চিমবাংলায় প্রচুর প্রচুর বেকার আছে, ঠিক আছে? তা ওই বেকারত্ব ঘোচানোর জন্য তোমাকে কেউ চাকরি দেবে না। তোমাকে ঘোচালে অন্য লোক কি দোষ করেছে? তোমাকে ডিপার্টমেন্টের সুবিধা কেবে তোমাকে নিয়ে। যে কোনো চাকরি তোমাকে যে তোমার চাকরিতে নেওয়া হবে, তোমাকে যে পুলিশের চাকরিতে নেওয়া হবে, তুমি পুলিশের চাকরিতে এসে কি লাভটা করবে সেটা তোমাকে দেখাতে হবে। যে আমি স্যার ম্যাডাম যে থেকে আমি স্যার এটা জানি, আমি এটা করতে পারি, আমার এই ক্ষমতা রয়েছে, আমি এই ডিলগুলো করতে পারি, আমি এই কাজগুলো করি, সেটা তোমাকে দেখাতে হবে। সেটা কিভাবে দেখাবে সেটা তোমাকে বিভিন্ন রকম ট্রিক থাকে। যেমন আমি আমার কথা বলে আমি এনসিসি করেছিলাম, আমাকে যখন প্রথম ঢুকেছি আমাকে প্রথম জিজ্ঞেস করছিল যে সাবজেক্ট থেকে, মানে মোটামুটি শোনা যায় সাবজেক্ট থেকে প্রশ্ন করছে, সাবজেক্ট থেকে প্রশ্ন, কিন্তু আমি গিয়ে কি করলাম জয় হিন্দ বলেছি, মানে সাবধান হয়ে দাঁড়িয়ে যেভাবে স্যালুট হয়, হিল স্যালুট আমাদের শিখিয়েছিল তখন, এনসিসিতে হিল স্যালুট শিখেছিলাম। জয় হিন্দ যেই বলেছি সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে জিজ্ঞেস করলো তুমি জয় হিন্দটা কেন বললে, তখন আমি কিন্তু আমার জায়গাটা খুলে মানে বলতে পারলাম যে স্যার আমি এনসিসি করেছি, আমি এই করেছি ওই করেছি, এগুলো বলতে পারলাম। সেই জায়গাটা মানে তোমার হাতে যদি সেগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই বলবে, অবশ্যই ওটা দেখাবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে কিছু প্রশ্ন থাকে যেমন যেগুলো ডিপ্লোম্যাটিক প্রশ্ন হয়, তুমি পুলিশের চাকরি কেন এসছো, মানে এখানে অনেক বলে স্যার আমার স্বপ্ন ছিল, স্যার আমার ইচ্ছে ছিল পুলিশের চাকরি দেবো। তবে এই কথাগুলো এখন চলে না, কেন যারা ওখানে ইন্টারভিউ নিচ্ছেন তারাও জানে, বা যারা ইন্টারভিউ দিচ্ছে তারাও জানে যে পুলিশের চাকরির স্বপ্ন ছিল। এগুলো এগুলো বলে এখন চলে না, এখন তোমাকে ডিটেলস বলতে হবে স্যার, মানে এই কথাগুলো তোমাকে বলতে হবে, তোমার চাকরি এখন দরকার। আর পশ্চিমবঙ্গে এখন আমার এই চাকরিটা আমি এতদূর পর্যন্ত এসেছি স্যার, এবং এই চাকরির যে বেতন কাঠামো সেটা আমার সুবিধা হবে, ঠিক আছে? যাই হোক একটু সমস্যা হয়ে গেল, একটা ফোন এসেছিল। তো এবার হচ্ছে তুমি এইটা উত্তর দেবে যে পুলিশের চাকরিতে আমি এসেছি প্রথমত স্যার, আমি এতগুলো ধাপ পরিবর্তন করে ধাপ পার করে আমি এখানে এসেছি স্যার, এবং আমার বর্তমানে চাকরিটার খুব দরকার ফ্যামিলিকে দাঁড় করাতে গেলে, এবং আমার নিজের একটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই চাকরিটা আমার কাছে যথেষ্ট। এবং এখানকার যে বেতন কাঠামো তাতে আমি মনে করি যে আমার চাকরিটা করতে পারলে আমি আমার সংসার সুনির্দিষ্টভাবে চালাতে পারবো, এবং যথেষ্ট ভালোভাবে আমি চালাতে পারবো, এটা তুমি বলতে পারো। কেন হচ্ছে এখন দেখো তুমি চাকরি করতে এসছো, কিন্তু তোমার বেতন কাঠামোর অবশ্যই চাকরি আগে না বেতন আগে, পুলিশের চাকরি করতে গেলে ভাই বেতনের জন্য চাকরি করতে এসছি, এটা অবশ্যই বলবে, মানে এরকম টাইপের গুছিয়ে বলতে হবে। পরবর্তীতে আমি ভিডিওতে প্রত্যেকটা কেন কি বলা উচিত সমস্তভাবে কোশ্চেন অনুযায়ী আমি করে দেবো, ঠিক আছে? সেটা নিয়ে তোমাদের নিশ্চিন্ত থাকতে পারো। এটা হচ্ছে প্রথম মানে তোমাকে দেখাতে হবে যে আমি চাকরিতে এসেছি, আমার যতটা চাকরির দরকার আমাকে আপনাদের অতটা দরকার আছে, যাতে আমাকে নিলে আপনাদের ডিপার্টমেন্টে সুবিধা হয়। এবার হচ্ছে তোমার এক্সট্রা কোয়ালিফিকেশন অনেকে আবৃত্তি করে, অনেকে অনেকে অনেক রকম কিছু করে। দেখো আবৃত্তি করো বা সোশ্যাল মিডিয়া করো, যাই করো, দেখো সোশ্যাল মিডিয়া এখন যে সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিপার্টমেন্টে দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন ফেসবুক পেজ আছে কিন্তু, এবং তারাও কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কাজ করে। তো সোশ্যাল মিডিয়াতে অবশ্যই তুমি সোশ্যাল মিডিয়াও যদি করে থাকো সেটাও তুমি বলতে পারো যে স্যার আমার সোশ্যাল মিডিয়াতে এই জ্ঞান আছে, আমি এই করতে পারি, যেটা তোমার কোয়ালিফিকেশন আছে সেটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? মানে তুমি তোমার মিথ্যে কিছু বলবে না। আর একটা জিনিস একটা বলে রাখি, অনেকে এইটা ভুলটা অনেকে করে, ধরো অনেক তোমার এইচএস ফর্ম ফিল আপে দিয়ে রেখেছো, এইচএস তুমি 2018 সালে 17 সালে এইচএস পাস করেছো, তোমার এখন গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তুমি সেটা দেওনি, এটা মস্ত বড় ভুল করবে, ঠিক আছে? তুমি কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট জমা দেবে, এবং তুমি কিন্তু অবশ্যই ওখানে বলবে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছি। তার কারণ হচ্ছে তুমি 2018 সালে যদি এইচএস করে থাকো তাহলে এত বছর তুমি কি করছিলে এই প্রশ্নটা করবে, এবং সেখান থেকে কাউন্টার প্রশ্ন হবে, তখন তোমাকে বলবে তুমি মিথ্যা তথ্য কেন এখানে দিচ্ছ। বোঝা গেল? এই জিনিসগুলো অবশ্যই মাথার মধ্যে রাখবে, কারণ আমি কোনো রকম মিথ্যা তথ্য আমি ওখানে দিচ্ছি না। কারণ তুমি একটা জিনিস মাথায় রাখবে, ওখানে যারা তোমার ইন্টারভিউ নিচ্ছেন ওখানে আইপিএস অফিসাররা থাকবেন, এবং বিভিন্ন রকম মনস্তাত্ত্বিক অফিসাররা ওখানে থাকবেন। তো সেক্ষেত্রে ওখানে কিন্তু তারা সমস্ত কিছু জানে, মানে তোমার চাল চলন ভাবভঙ্গি সমস্ত কিছু তোমার ওখানে কিন্তু ওরা ফলো করবেন। এবং এটা মাথায় রাখবে যে তুমি যদি মনে করো যে আমি মিথ্যে কিছু বললে কিন্তু তোমার কোনো লাভ হবে না, ওনারা কিন্তু ধরে ফেলতে পারবেন, ঠিক আছে? তো মাথায় রাখবে তুমি কোনো রকম মিথ্যে কিছু বলা চলবে না, ঠিক আছে? এবারে ইন্টারভিউতে যাওয়ার সময় কি জিনিস লক্ষ্য রাখা দরকার যেগুলো বিশেষ করে বলছি, প্রথম হচ্ছে ড্রেস আপ। তোমার ড্রেস আপটা কেমন হবে, তোমার ড্রেস আপটা ঠিকঠাক করবে। যদি ছেলেরা হচ্ছে প্যান্টটা ডার্ক কালারের, যদি পারো তুমি ব্ল্যাক পরতে পারো,
ব্ল্যাকটাই বেটার হয়, ব্ল্যাক পরবে। আর শার্টটা হচ্ছে হালকা নীল পরতে পারো বা হালকা কোনো কালার, ক্যাটকেটে কালার নয়, ওটা মানানসই তোমার ড্রেসের সঙ্গে কালার পরে নেবে। ফুলাতা পরলে ফুলাতা পরবে, ফুলাতাই বেটার হবে পরার জন্য, হাতা গোটাবে না, ফুলাতা পরে নেবে, ঠিক আছে। খেয়াল রাখবে যে প্যান্টের যে জিপের সঙ্গে কিন্তু এই যে শার্টের যে এখানে শার্ট না মারিয়েছে, বোতামটা যেন সমান থাকে, সোজাসুজি থাকে, এবং বেল্ট যেন, বেল্টের যে আংটাটা থাকে সেটা যেন সমান সমান থাকে, এটা আয়না দাঁড়িয়ে দেখে নেবে। এটা ড্রেস কিন্তু ওখানে গিয়ে করবে বা এখান থেকে করবে না। বুট পরবে, ব্ল্যাক শু পরবে, চেষ্টা করবে যেরকম নর্মাল শু হয় সেরকম শু পরার, দড়ি ফিতেওয়ালা শু পরবে, এবং সেটা যেন কালি থাকে, চকচকে কালি থাকে, দাড়ি যেন কাটা থাকে, সেফ যেন থাকে, ঠিক আছে। দাড়ি নিয়ে তুমি কিন্তু যাবে না, মাথায় রাখে যেন দাড়ি নিয়ে কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে। কেন তুমি কিন্তু ডিসিপ্লিন ডিপার্টমেন্টে যাচ্ছ, সেক্ষেত্রে দাড়ি কিন্তু চলে না। গোপ রাখতে পারো, নাও রাখতে পারো, আমি গোপ রেখে ইন্টারভিউ দিয়েছিলাম, আর গোপ ছাড়াও ইন্টারভিউ দিতে পারো, সেটা যেটা তোমার মনে হবে সেটা তুমি দিতে পারো, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঘড়ি পরতেও পারো, নাও পারো। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলছি, মেয়েদের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে তুমি তোমরা শাড়ি পরতে পারো, চুড়িদারও অনেকে পরতে পারে, শাড়ি চুড়িদার যেটা তোমার মানানসই হবে যেটাই পরবে সেটা কিন্তু লাইট কালারের পরবে, মানে লাইট বলতে একদম ক্যাটকেটে নয়, সাদা, বা তোমার যেটা হয় ব্যাপারটা তোমরা জানো ভালো করে, মেয়েরা ভালো করে জানো, শাড়ি ব্লাউজ যেভাবে সুন্দরভাবে পরা যায় সেরকমভাবে পরবে, চুল সুন্দরভাবে বেঁধে যেভাবে সিস্টেমে চলা যায় সেভাবে পরবে। যে অনেক ইন্টারভিউ দিয়েছো বা ইন্টারভিউ ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে যে যেরকমভাবে পরে যাওয়া যায়। যারা ব্লেজার পড়াচ্ছে, ব্লেজার ফ্লেজার এগুলো কিছু পড়বে না, কারণ তুমি যাচ্ছ কনস্টেবল পদের চাকরির জন্য। মানে পুলিশের হচ্ছে দুটো অফিসার হয়, ঠিক আছে, জেনে রাখো তোমরা, তোদেরকে জিজ্ঞেস করতেও পারে। পুলিশে হচ্ছে দু ধরনের অফিসার হয়, কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত হচ্ছে নিম্ন স্তরের আধিকারিক, মানে এরা হচ্ছে মানে এরা অফিসের নিম্ন স্তরের অফিসার, ঠিক আছে। আর আপার অফিসার হচ্ছে ইন্সপেক্টরের উপরে যে ডিএসপি থেকে একদম ডিজি পর্যন্ত, ডিজিপি পর্যন্ত, এরা হচ্ছে আপার, ঠিক আছে। তো এটা কিন্তু যারা, তুমি যখন ঢুকছো, তোমাকে বলে দিচ্ছি কথাটা, অনেক বলে কনস্টেবল অফিসার নাকি, অবশ্যই কনস্টেবল অফিসার। কনস্টেবল তুমি যখন ঢুকছো বা ভর্তি যখন হবে, তুমি জয়েনিং এর সময় দেখবে লেখা থাকে অফিসার নেম অ্যান্ড র্যাঙ্ক, ঠিক আছে। অফিসার নেম হচ্ছে তোমার নাম, র্যাঙ্ক হচ্ছে কনস্টেবল, এটা হচ্ছে লেখা লেখা হবে, ঠিক আছে, এটা জয়েনিং সময় জানতে হবে। তো এটা জেনে রাখবে। তাই ওই যখন ডিএসপি পরীক্ষা দিতে যাবে তখন ব্লেজার ইউজ করা যায়, তোমরা দেখেছো ডব্লিউবিসিএস ডব্লিউবিপিএসসি পরীক্ষার ক্ষেত্রে এটা হয়। কিন্তু এখন তুমি যাচ্ছ কনস্টেবল, তুমি জাস্ট নর্মাল শার্ট পরবে, টাই টাই কিছু পরার দরকার নেই, এটা কর্পোরেট সেক্টর নয়। আর ভালো কথা, প্যান্ট যেটা পরবে সেটা কিন্তু যেন ওই কর্পোরেট সেক্টরের মতন চাপা প্যান্ট না হয়, নর্মাল প্যান্ট যেটা ভদ্রস্থ, যেটা একটা মানে ভালো লাগে দেখতে। চাপা একদম ক্যাটকেটে নিচের দিকে প্যান্ট করে পরলে, ওরকম পরলে ভালো লাগবে না, তোমার কিন্তু নাম্বার নেগেটিভ হয়ে যাবে, এটা মাথায় রেখে দিও। আর মেয়েরা যারা আছে জিন্স পিন্স অ্যাভয়েড করবে, ওগুলো পরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, মিটে গেল। তাহলে আমি কি বললাম, তোমার গ্র্যাজুয়েশন সাবজেক্টটা তোমার ভালো করে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে তোমাকে ডিপ্লোম্যাটিক যদি প্রশ্ন করে তার উত্তর আমি দিয়ে দেবো, ডিপ্লোম্যাটিক প্রশ্ন যেগুলো করবে সেগুলোর উত্তর তোমাকে ঠিকঠাক করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে তোমার ড্রেস আপ ঠিক করে রাখতে হবে, এটা হচ্ছে মেন জিনিসগুলো। এবারে কিছু কিছু বিষয় যেগুলো খেয়াল রাখা দরকার, যেগুলো খেয়াল রাখা, প্রথম তুমি খেয়াল রাখবে তোমার বাড়ির, তোমার যে এলাকা আছে সেই এলাকা সম্বন্ধে জানতে হবে। এলাকা সম্বন্ধে কি জানবে, তোমার এলাকা সম্বন্ধে তোমার শহরটা, যেটা ধরো তোমার আমার শহর ধরো বারাসাত, ঠিক আছে, বারাসাতের আশেপাশে, বারাসাতের তোমার ঐতিহ্য, বারাসাতের ইতিহাস, ঠিক আছে, এইটা। বা তোমার যদি মুর্শিদাবাদ হয়, মুর্শিদাবাদ জেলার ইতিহাস, মুর্শিদাবাদ জেলার কোথায় কি রয়েছে, কোথায় কি নিদর্শন রয়েছে, ইতিহাসে কি কি আছে, এই সমস্তগুলো কিন্তু তোমাকে জেনে যেতে হবে। কেন তুমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ তারা কিন্তু প্রত্যেকটা জেলা সম্বন্ধে তাদের আইডিয়া আছে, এবং তারা কিন্তু সেই জেলা সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করবে। তুমি যে জেলায় থাকবে বা যে এলাকায় থাকবে সেই এলাকার ঐতিহাসিক গুরুত্ব, ঐতিহাসিক সমস্ত কিছু জেনে যাবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার, যে তুমি কমিশনারেট হোক বা তুমি পুলিশ জেলা যেখানেই থাকো সেই সম্বন্ধে তুমি জানবে। যেমন যদি উত্তর 24 পরগনা জেলা থাকো, এখানে তোমার দুটো হচ্ছে কমিশনারেট আছে, আর হচ্ছে 3টে পুলিশ জেলা আছে। যেমন একটা হচ্ছে বারাসাত পুলিশ জেলা, একটা হচ্ছে বনগাঁ পুলিশ জেলা, একটা হচ্ছে বসিরহাট পুলিশ জেলা, ঠিক আছে। এই 3টে হচ্ছে পুলিশ জেলা, এবং দুটো হচ্ছে কমিশনারেট, ব্যারাকপুর কমিশনারেট এবং বিধাননগর পুলিশ কমিশনারেট, ঠিক আছে। তো এইগুলো টোটাল পশ্চিমবঙ্গে কটা কমিশনারেট আছে, টোটাল কটা হচ্ছে তোমার জেলা, পুলিশ জেলা আছে, সেটা জেনে নেবে। কলকাতা পুলিশের ভাগ অত জানার দরকার হয় না খুব একটা, পারলে জেনে নিও, না জানলেও খুব একটা ইম্পর্টেন্ট হয় না, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছ, কলকাতা পুলিশের ভাগ অতটা জানার দরকার নেই আমার মতে, ঠিক আছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রত্যেকটা ভাগ, আবার র্যাঙ্কটা, মানে কনস্টেবল থেকে একদম ডিজিপি পর্যন্ত র্যাঙ্কটা পারলে একটু জেনে যাও। আবার কিছু কিছু বিষয় যেমন এটা জিজ্ঞেস করতে পারে যে পুলিশের সর্বোচ্চ র্যাঙ্ক কি, কে আছেন বর্তমানে। পুলিশের সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। ওয়েস্ট বেঙ্গলের আছেন হচ্ছে আমাদের রাজীব কুমার আইপিএস, ঠিক আছে, মাননীয় রাজীব কুমার আইপিএস মহাশয়, এরকমভাবে বলবে, ঠিক আছে। তো এইরকম, বা তোমার এলাকার আইসি ওসি কে আছেন, মানে আইসি থানা হলে আইসি, ওসি থানা হলে ওসি কে আছেন, ঠিক আছে। মানে বিভিন্ন রকম, এখন ট্রাফিক উইংস ভাগ হচ্ছে, ঠিক আছে, ট্রাফিক সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করতে পারে। এই সেভ লাইফ সেভ ড্রাইভ প্রোগ্রামটা এটা একটা পুলিশের বিরাট একটা বড় প্রোগ্রাম, এই প্রোগ্রামে অনেক কিছু হয়।
যেটা একটা ট্রাফিক বিভাগের একটা গুরুত্বপূর্ণ কর্তব্য। ঠিক আছে? এগুলো কিন্তু হয়। ঠিক আছে? এগুলো ভালো করে জেনে রাখবে। ঠিক আছে? তো মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এখন হচ্ছে বিষয়গুলো ডিপার্টমেন্টাল বিষয়গুলো অবশ্যই জেনে যাওয়া উচিত। মানে এখন যেহেতু দেখো ট্রাফিকটা কেন ট্রাফিকটাকে এখন প্রচুর গুরুত্ব দেওয়া হচ্ছে। তুমি দেখবে তোমাদের যাদের জয়েনিং হবে তোমাদের প্রচুর ছেলে ট্রাফিকে পোস্টিং হবে কিন্তু। এটা আমার ধারণা এবং মনে হচ্ছে হবে। মানে হবে হয়তো ধারণা আমার এটা। ঠিক আছে? এবং হবেই। দেখে নিও তুমি। তো সেক্ষেত্রে ট্রাফিক সম্বন্ধে কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল সরকার বলো আর পুলিশ বলো প্রচুর একটা অ্যাক্টিভ রয়েছে। প্রচুর তোমার এখন দেখবে সিগন্যালিং কাজ হচ্ছে। তারপর রাস্তার প্রচুর রকম ট্রাফিক ফার্নিচার আসছে, ট্রাফিকের বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। তো এই ট্রাফিক সম্বন্ধে কিন্তু অবশ্যই জেনে যাবে। ট্রাফিক সিগন্যালগুলো কি আছে এইগুলো জেনে যাবে। তারপর হচ্ছে তোমার এই যে সাইবার ক্রাইম নিয়েও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রচুর এগোচ্ছে। মানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টটা একটা আলাদা ডিপার্টমেন্ট হয়েছে। মহিলা পুলিশের জন্য ওম্যান পিএস তৈরি হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু জেনে যাবে তোমার জেলায় কটা ওম্যান পিএস আছে, সাইবার পিএস কটা আছে, এগুলো কিন্তু অবশ্যই জেনে যাবে। ঠিক আছে? তোমার এলাকায় যদি কোনো ট্রাফিক গার্ড থাকে সেই ট্রাফিক গার্ড সম্বন্ধে একটু ধারণা নিয়ে যাবে। অত ধারণা দরকার হয় না, তাও ডিপলি বলবে না, তাও টুকটাক একটু জেনে যাবে। ঠিক আছে? যদি ইম্পর্টেন্ট কোনো ট্রাফিক গার্ড হয়ে থাকে যেখানে কোনো একটা রিসেন্টলি কোনো ঘটনা ঘটে গেছে সেরকম কিছু যদি ঘটে যায় সেরকম জেনে যাবে। যারা মুর্শিদাবাদের দিকে আছো, যারা বর্ধমানের দিকে আছো, যে যেখানেই থাকো সেই অঞ্চলে যদি রিসেন্ট কোনো ঘটনা ঘটে থাকে সেই মুহূর্তে ঘটে যায়, ঘটতেই পারে। দেখো যেকোনো মুহূর্তে মানে আমাদের পশ্চিমবঙ্গ হোক, ভারতবর্ষ হোক, পৃথিবীতে মুহূর্তে মুহূর্তে কিন্তু ঘটনা ঘটছে। তো ইম্পর্টেন্ট কোনো যদি ঘটনা ঘটে সেই ঘটনাগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবে। তারা ওই ঘটনা থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে। মানে ঘটনা মানে এটা নয়, ধরো একটা জায়গায় কথার কথা বলছি, কোনো যে একটা বন্ধ বা অবরোধ হলো। ঠিক আছে? সেই অবরোধ কেন হয়েছে তোমাকে জিজ্ঞেস করবে না। সেই জায়গাটা মাথায় রাখবে, ধরো তোমাকে সেই জায়গাটাতে সেই সময় ডিএম কে ছিল? মানে তুমি অবরোধ হয়েছে মানে ওদের মাথাতে রয়েছে কারণ অবরোধ হয়েছিল, তুমি ওখানকার থেকে এসছো। আচ্ছা তোমার ওখানে ডিএম কে আছে? আচ্ছা তোমার ওখানে আইসি কে আছেন? এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। এগুলো একটু জেনে যাবে। মানে এগুলো নিজের এলাকা সম্বন্ধে অবশ্যই জেনে যাবে। মোস্ট ভাইটাল এগুলো। এই বিষয়গুলো, এই বিষয় ছাড়া আর নতুন করে সেরকম কিছু বলার নেই। এছাড়াও তোমার ফিটনেস সমস্ত কিছু তো ঠিক আছে, ঠিকঠাক করে যাবে, ভালো করে পরীক্ষা দেবে। আর এবার আমি ডিপ্লোম্যাটিক প্রশ্ন ৩টে, ৪টে, ৫টা করে আমি পরপর করে বানাবো। বানিয়ে তোমাদেরকে দেবো এবং ডিপার্টমেন্টাল প্রশ্ন কিছু বানিয়ে তোমাদেরকে দেবো আমি। ডিপার্টমেন্টাল প্রশ্ন কিছু থাকবে। আস্তে সবকিছু করে তোমাদেরকে দেবো। এখন ইন্টারভিউটা যেহেতু যেহেতু আসছে এবং খুব শিগগিরই কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়ে কিন্তু জয়েনিং হয়ে যাবে। মাথায় রেখে দিও। তো ভালো করে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এখন একটা মাঠ পাস করে গেছো, ম্যা উম লেখা পরীক্ষা পাস করে গেছো তার মানে কিন্তু চাকরি নয়। মাথায় রাখবে মাঠ পাস করা মানেই চাকরি নয়, লেখা পরীক্ষা পাস করা মানেই চাকরি নয়। তোমার কিন্তু ইন্টারভিউটা মেইন। মোর ইম্পোর্টেন্ট কিন্তু ইন্টারভিউটা। তুমি কিন্তু মাথায় রাখবে যে ইন্টারভিউটা আমি একদম গাফিলতি করব, ইন্টারভিউ থেকে নাম্বার কম পেলেও চাকরি হয়ে যাবে, এটা ভাবো না ভাই। তার কারণ হচ্ছে তুমি কিন্তু জানো যে ডিসকোয়ালিফাই করে দেওয়া যায়। ক্যান্ডিডেটকে রিজেক্টেড করে দিতে পারে। ইন্টারভিউতে কিন্তু এরকম অনেক নিদর্শন আছে। তুমি উল্টোপাল্টা কাজ করেছো তোমাকে রিজেক্টেড করে দিতেই পারে ইন্টারভিউতে। তো ইন্টারভিউটা কিন্তু ভালো করে দেবে এবং চেষ্টা করবে ইন্টারভিউতে নাম্বারটা বেশি রাখা। দেখো যে কাট অফ কত যাবে, কাট অফ কি হবে সেই চিন্তা ভাবনা। দেখো কাট অফ যে তোমাদের নাম্বারে তুমি ভাবছো কি 15তে ইন্টারভিউ আছে, কাট অফের থেকে আমি 7-8 বেশি আছে, আমার আরামসে বেরিয়ে যাবে। এই ধারণাটা কিন্তু বাদ দাও। তোমার যে 15 নাম্বারই বাড়বে বা 16 নাম্বারই বাড়বে এটা কিন্তু ভুল। হয়তো এমন হতে পারে 12 নাম্বার বাড়লো, হয়তো এমন হতে পারে 18 নাম্বার বাড়লো। কে জানে কত নাম্বার বাড়বে? তুমিও জানো না, আমিও জানি না কত নাম্বার বাড়তে পারে। ইন্টারভিউ কেমন হবে, কেমন রেশিওতে পাস করেছে মাঠে। কারণ এবার তোমাদের কিন্তু সিস্টেমটা পুরো আলাদা। কেন তোমাদের কিন্তু আগে আমাদের যেমন কি হতো, আগে প্রিলিমস, মাঠে প্রচুর ছেলেমেয়ে কেটে যেত। তারপরে গিয়ে কিন্তু মেইন হতো, তারপরে গিয়ে হচ্ছে মাঠ হতো। মেনেও প্রচুর ছেলেমেয়ে কাটতো। তো মেইন ইন্টারভিউ হতো। কিন্তু এখন কি হচ্ছে, তোমাদের প্রিলিমসে পাস করছে, প্রিলিমস পরেই মাঠ হচ্ছে। মাঠে যারা কাটার কেটে যাচ্ছে তারা কিন্তু প্রায় ইন্টারভিউ দিচ্ছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু একটা চাপ আছে যে ভালো নাম্বার না তুললে কি হবে? ঠিক আছে? তো আমি আবার বলছি, মাথা ঠান্ডা করে রাখো। এখন উল্টোপাল্টা কোনো কিছু করবে না। এখন একটু নিউজের মধ্যে থাকো, টিভি দেখো, খবর দেখো। ঠিক আছে? ইন্টারভিউটা ভালো করে দাও। আর তোমার সাবজেক্ট যেগুলো আছে সেই সাবজেক্ট সম্বন্ধে আলোচনা করো, সাবজেক্ট সম্বন্ধে জানার চেষ্টা করো। কারণ সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন করবেই। মানে দেখো একটা জিনিস, ইন্টারভিউতে এমনও গেছে যে ধরো তোমাকে 10টা প্রশ্ন করেছে, 10টার তুমি একটাও পারলে না। তুমি ইন্টারভিউতে 15 এর মধ্যে কিন্তু 12টাও পেয়ে যাবে। তুমি এমনও হতে পারে তুমি ইন্টারভিউতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু তুমি কিন্তু 15 এর মধ্যে 7-8ও পেলে না। এটা হতেই পারে। তোমার কনফিডেন্স লেভেলটা, তুমি পারছো না সেই না পারাটাকে কিভাবে তুমি এভয়েড করছো, কিভাবে তুমি সেটাকে ডিল করছো। মানে তোমাকে একটা মানে প্রশ্ন তোমাকে ছুড়ে দিচ্ছে। প্রশ্নটা এভাবেই হবে যে ধরো দেখবে 4-5 জন একসঙ্গে টুকটাক প্রশ্ন করা শুরু করে দেবে। তখন তুমি সেটার উত্তর কিভাবে দিচ্ছ? সেটাকে ট্যাকেল করছো কিভাবে? মানে যে জিনিসগুলো তুমি যখন চাকরি পাওয়ার পরে, ট্রেনিং পাওয়ার পরে যখন ফিল্ডে নামবে, ফিল্ডে দেখবে কোনো জায়গায় ঝামেলা হচ্ছে, তুমি ঝামেলা করোই নি।
তোমার কোনো দোষই নেই, পাবলিক তোমাকে বলছে আপনি করেছেন, আপনি জানেন, আপনার জন্য হয়েছে, এরকম হয়তো হচ্ছে। সেই সময় তুমি কিভাবে ডিল করবে, সেই সময় তুমি কতটা নার্ভাস হবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে কি না, তুমি সেই জায়গায় ডিল করবে কিভাবে, সেটাই কিন্তু ইন্টারভিউতে চেক করা হয়। ইন্টারভিউ আহামরি কিছু নয়, ইন্টারভিউতে এমন কিছু নয় যে হাতি ঘোড়া বাঘ হবে। ইন্টারভিউ সাধারণ মানুষ, যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও মানুষ, তুমিও মানুষ। তো ভয় পাওয়ার কিছু নেই। আর এখন প্র্যাকটিস করার জন্য এটা একটা মোর ইম্পর্টেন্ট, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্র্যাকটিস করো, তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে প্র্যাকটিস করো। আমার সুবিধাটা কি হয়েছিল, আমি ক্যামেরার সামনে বক্তব্য রাখার একটা অভ্যাস আমার আগের থেকে ছিল, শুধু ইউটিউবের জন্য না, আমি আগের একটা ছিল। তো সেই কারণে কিন্তু তোমাদের সেই অভ্যাসটা রাখতে হবে যে এখন নিজে নিজে ক্যামেরা অন করে সেলফিতে কথা বলো না, আর নমস্কার আমি ওখান থেকে এসেছি, এই করছি, আমার কোয়ালিফিকেশন এই আছে, নিজেরা নিজেরা ইন্টারভিউ দাও, বন্ধুকে বলো প্রশ্ন কর আমি উত্তর দিচ্ছি, তাকে বলো প্রশ্ন কর আমি উত্তর দিচ্ছি, এইগুলো নিজেরা নিজেরা আলোচনা করো, দেখবে আরামসে দেখবে তুমি কিন্তু ভালো একটা নাম্বার স্কোর করতে পারবে, কারণ এই নাম্বারটা, এই ইন্টারভিউ নাম্বারটা কিন্তু তোমাকে মেরিট লিস্টে জায়গা পাইয়ে দেবে। তাহলে চলো, আশা করি বোঝাতে পেরেছি, ভিডিওটা একটু লং হয়ে গেল হয়তো, তো মোটামুটি টুকটাক করে বোঝাতে পেরেছি। এছাড়াও আমি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে করো যে তার উত্তরটা কি হতে পারে, আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি পরবর্তীতে ভিডিও এনে দেবো, এবং ডিপার্টমেন্টাল প্রশ্ন, তারপরে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি টুকটুক করে আস্তে আস্তে নিয়ে এসে দেবো, যার ফলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। খুব শীঘ্রই আবার ভিডিও আসছে পরপর করে, এটা হচ্ছে ইন্টারভিউ ক্লাস 1 ধরতে পারো, ঠিক আছে, আস্তে 2, 3, 4, 5, 6, 7 করে পরপর আসছে। চলো এটুকুই রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ, নমস্কার।